ত্রিপুরার লেখকদের লেখা নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভজনের ঝুলি। আমাদের আজকের গল্প রক্তবীজ। গল্পের লেখক বিভা বসুদে। বিভা বসুদে বর্তমানে আইআইটিতে পিএইচডি করছেন, আর পাশাপাশি বিভিন্ন সাহিত্য পত্রিকায় নানান রকম গল্পও লিখে যাচ্ছেন। পরবাসিয়া পাঁচালী, জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, কিশোর ভারতী ইত্যাদি পত্রিকায় লিখে যাচ্ছেন নিয়মিত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রক্তবীজ। মিস কৃষ্ণা, আপনার একটা মেইল এসেছে। কে পাঠিয়েছে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক থেকে। আগের উত্তরটাই পাঠিয়েছে? হ্যাঁ। বড়ই অদ্ভুত আমাদের এই ব্রহ্মাণ্ড। আমরা যতই এর রহস্য উন্মোচন করছি, ততই মনে হচ্ছে আমাদের জানার আরও অনেক বাকি আছে, আর আমরা কত কম জানি। এই জ্ঞান ক্ষুধাই আমাদের চালিত করেছে অজানাকে জানার পথে। এমনই এক অজানাকে জানার জন্য ল্যাবে বসে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল ভারতবর্ষের এক প্রতিভাবান বৈজ্ঞানিক কৃষ্ণা। 2350 সালের অক্টোবর মাস। ঘড়িতে তখন সকাল 10টা। কৃষ্ণার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জুন জানালাগুলো খুলে দিতেই সূর্যের আলো এসে ছড়িয়ে পড়ল ল্যাবের চারিদিকে। হ্যাঁ, এই নিয়ে তৃতীয়বার একই উত্তর। এ ধরনের গবেষণা প্রকৃতির স্বাভাবিক গতিতে হস্তক্ষেপের শামিল, তাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এর পরীক্ষাগত প্রয়োগের অনুমতি দিতে অপারগ। ওরা কি আদৌ বোঝে এই গবেষণা সফল হলে মানুষের জীবনে কি বিরাট আমূল পরিবর্তন ঘটে যাবে? বিবর্তনের পুরো গতিধারাই পাল্টে যাবে এক ধাক্কায়। হয়তো সবই বোঝে ওরা, কিংবা হয়তো বুঝেও বুঝতে চায় না। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো কৃষ্ণার বুক ঠেলে। চোখে মুখে হতাশার কালচে ছায়া। মন্ত্রক থেকে আসা ভার্চুয়াল লেটারটা এখনো ভেসে আছে ওর চোখের সামনে। কে জানে কবে অনুমতি জুটবে, আদৌ জুটবে কিনা। আজ 1 বছর হতে চলল। শুধুমাত্র একটা অনুমতির জন্য সবকিছু আটকে আছে। কাজটা প্রায় 5 বছর আগে শুরু করেছিল কৃষ্ণা। দিনরাত এক করে খেটেছে ওই যৌগটার পেছনে। নাম সুটানোক্লোয়েস। একটা অত্যন্ত জটিল জৈব রাসায়নিক যৌগ। ঠিক 5 ml, আর মানবজাতির পুরো ভবিষ্যৎটাই বদলে যাবে। 1.5 বছর আগে প্রথমবার একটা গিনিপিগের ওপর পরীক্ষাটা করেছিল কৃষ্ণা। গিনিপিগের গায়ে সে নীলাভ কালো তরলটা ইনজেক্ট করে ওর ল্যাজটা কেটে দিয়েছিল। নিয়ম মতো সাবজেক্টকে অজ্ঞান করেই এ ধরনের পরীক্ষা করতে হয়, কিন্তু এক্ষেত্রে জ্ঞান থাকাটা খুব জরুরি, কারণ পুরো ব্যাপারটাই ঐচ্ছিকভাবে, মানে মস্তিষ্কের সক্রিয় অবস্থায় হতে হবে। খুব স্বাভাবিকভাবেই কয়েক সেকেন্ড ব্যথায় ছটফট করল গিনিপিগটা, কিন্তু তারপর নিজের চোখের সামনে যেন বায়োটেকনোলজির এক যুগান্তর ঘটতে দেখেছিল কৃষ্ণা। মাত্র 1 মিনিটের মধ্যেই আবার ল্যাজ গজিয়ে গেল গিনিপিগটার, একেবারে ঠিক আগের মতোই। এবার আরেক ধাপ এগিয়ে গেল কৃষ্ণা। এবার একটা পা কেটে দিল। আবার সে কয়েক সেকেন্ডের ছটফটানি, কিন্তু তারপরে মুহূর্তের মধ্যে গিনিপিগের কাটা জায়গায় নতুন পা গজিয়ে উঠল। সেদিন যেন আনন্দে চিৎকার করতে ইচ্ছা করছিল কৃষ্ণার। ওর এতদিনের হাড় ভাঙা পরিশ্রম আজ সফল। বাড়ির দেয়ালে ঘুরে বেড়ানো একটা ছোট্ট টিকটিকি, সেই থেকে আইডিয়াটা মাথায় এসেছিল কৃষ্ণার। টিকটিকির লেজ কাটা পড়লে আবার আস্তে আস্তে সেই জায়গায় নতুন লেজ গজিয়ে ওঠে। জিনিসটা কারোরই অজানা নয়, কিন্তু সেই পুরো ব্যাপারটাই ঘটে প্রকৃতির নিয়মে, অনৈচ্ছিকভাবেই। কিন্তু যদি এই একই জিনিসকে ঐচ্ছিক করে তোলা যায়, শুধু লেজ কেন, যদি যে কোনো কাটা পড়া অঙ্গকেই এভাবে ফিরিয়ে আনা যায়, আর সেটা যদি করা যায় মাত্র কয়েক সেকেন্ডে। চিন্তাগুলো যেন বিদ্যুতের মতো ঝলসে উঠছিল কৃষ্ণার মাথায়। অঙ্গ কিভাবে তৈরি হয় দেহের এক একটা অঙ্গ? কোষ দিয়ে। জীবদেহে অনেক ধরনের কোষ থাকে, কিন্তু কিভাবে আসে এত এত রকমের কোষ? উত্তরটা মোটেই অজানা নয় কৃষ্ণার কাছে। স্টেম সেল এমন এক বিশেষ ধরনের কোষ যা থেকে প্রয়োজনে অন্য যে কোনো ধরনের কোষ উৎপন্ন হতে পারে। মানুষের দেহেও থাকে।
স্টেম সেলকে কাজে লাগিয়ে বেশ কিছু চিকিৎসা পদ্ধতিও রয়েছে, কিন্তু ব্যাপারটা হলো সেই সব ব্যবস্থাই যথেষ্ট জটিল ও সময় সাপেক্ষ। যদি এমন কিছু করা যায় যাতে মানুষ ইচ্ছে মতো নিজের দেহে থাকা স্টেম সেলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং কয়েক মিনিটের মধ্যে ফিরিয়ে আনতে পারবে যে কোনো কাটা পড়া বা আহত অঙ্গ, শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও কৃষ্ণার মন বলছিল এই কাজ সম্ভব, ও পারবে, আর সে পেরেও ছিল। কিন্তু একটা সমস্যা ছিল যেটা তখন চোখে পড়েনি। পরীক্ষার একদিন পর ও খেয়াল করল গিনিপিগের গায়ের রং যেন আস্তে আস্তে ওই তরলটার মতোই নীলাভ কালো হয়ে উঠছে, কিন্তু এছাড়া আর কোনো পরিবর্তন বা অস্বাভাবিকতা নেই। রোজকার মতোই সব কিছু করে যাচ্ছে গিনিপিগটা, খাওয়া দাওয়া থেকে শুরু করে নিজের ছোট্ট খাঁচায় তুরতুর করে এদিক থেকে সেদিক ছোটোছুটি সব কিছু। আবার কাজ শুরু করলো কৃষ্ণা। যৌগটার আণবিক গঠনে কিছু ফেরবদল করে আবার পরীক্ষা করল সে। এবার সব রেজাল্ট পারফেক্ট, অন্তত গিনিপিগের ক্ষেত্রে। কৃষ্ণা বেশ বুঝতে পারছিল ও যা করছে তা যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় তবে মানব ইতিহাসের গতিমুখটাই ঘুরে যাবে। কিন্তু সেখানে শুরু হলো আসল সমস্যাটার অনুমতি। মানুষের উপর এই পরীক্ষা করতে গেলে ওপর থেকে পারমিশন চাই। গত 1 বছর ধরে বারবার চেষ্টা করেও কিছু সুবিধা করে উঠতে পারেনি কৃষ্ণা। মন্ত্রকের দপ্তরে বসে থাকা তথাকথিত বড় বড় বিজ্ঞানীদের সেই একই কথা, এ ধরনের গবেষণা নাকি প্রকৃতির বিরুদ্ধাচরণ। প্রথমবার যখন এই উত্তর এসেছিল ভারী অবাক হয়েছিল কৃষ্ণা। যাদের প্রকৃতিকে এত ভয় তারা আবার বিজ্ঞানী হয় কিভাবে? ছোটবেলা থেকে ওর একনিষ্ঠ বিজ্ঞান সাধক বাবার মুখে ও বারবার একটা কথাই শুনেছে, যেখানে চেতনার প্রকাশ যত বেশি সেখানে প্রকৃতির শৃঙ্খল ভাঙার তাগিদও তত বেশি। আর চেতনার উদ্বোধনেই তো সত্যিকারের বিজ্ঞান। কিন্তু নিজের জীবনে গবেষণা করতে এসে বারবার উল্টোটায় দেখতে হয়েছে ওকে। বিজ্ঞানের সত্যের সন্ধান ভুলে গিয়ে শুধু রিসার্চ পেপারের সংখ্যা আর উঁচু পদের লোভটাই যেন বড় হয়ে উঠেছে চারপাশে। আর যেখানে লোভ সেখানেই ভয়। যতবার মন্ত্রকের ওই চিঠিটার দিকে চোখ পড়েছিল একটা চাপা রাগে যেন ফুঁসে উঠছিল কৃষ্ণা। না, এভাবে কতগুলো অদূরদর্শী মূর্খের জন্য এত বড় একটা গবেষণা হারিয়ে যাবে তা কখনো হয় না, হতে দেব না আমি। কিন্তু কি আর করা যাবে? গিনিপিগের ওপর এর কাজ যতই সফল হোক, মানুষের ওপর এর ফলাফল না জানতে পারলে যে এই গবেষণার আসল উদ্দেশ্যই পূর্ণ হবে না। পঙ্গু আতুর মানুষকে আবার তাদের সম্পূর্ণ অবয়ব ফিরিয়ে দেওয়ার জন্যই তো এত কিছু, এত পরিশ্রম। ল্যাবরেটরির ডান দিকের দেয়াল ঘেঁষে ধপধপে সাদা স্পেশাল চেম্বারটা, তারই ভেতর প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসে রাখা আছে সেই তরল সুটানোক্লোইস। আজ 1 বছর ধরে অপেক্ষা করছে নিজের পূর্ণতার। আস্তে আস্তে উঠে দাঁড়ালো কৃষ্ণা। ওর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। কাজটা ওকে করতেই হবে। সিরিঞ্জের তীক্ষ্ণ সূচে কৃষ্ণা নিজে নিজের বাঁ হাতের ধমনীতে ঢেলে দিল সে নীলাভ কালো তরল। ঠিক 5 ml। এবার পরীক্ষার দ্বিতীয় ধাপ, ওকে নিজের একটা অঙ্গ কাটতে হবে। কিন্তু তার আগেই হঠাৎ কৃষ্ণার মাথাটা কেমন যেন পাক খেয়ে উঠল। চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে আসতে লাগলো একটু একটু করে। দেয়াল ধরেও আর টাল সামলাতে পারল না কৃষ্ণা। ও যে কতক্ষণ এভাবে অজ্ঞান হয়ে পড়েছিল কে জানে। মাথাটা এখনো বড্ড ভার হয়ে আছে। হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসল কৃষ্ণা। জুন, কটা বাজে? রাত হয়ে গেছে মনে হয়। মিস কৃষ্ণা, এখন রাত 3:30। আপনার বাবা অনেকবার ফোন করেছিলেন। হাতের রিস্ট মোবাইলটা যেন হালকা হালকা কাঁপছে। সেটাতে আঙ্গুল ছোঁয়াতেই কৃষ্ণার চোখের সামনে ভেসে উঠল একটা ছোট্ট 4 কোণা 3D স্ক্রিন। এ কি 27টা মিস কল? কিন্তু বাবা এভাবে হঠাৎ এতবার কল করলো কেন? নোভা সদ্য ফিরেছে পৃথিবীর মাটিতে। আজ সেটা নিয়ে সারা রাত কাজ করবার কথা বাবার। তবে কি কিছু? কৃষ্ণার বাবা মানে প্রফেসর হিমাদ্রি শেখর
নিজেও একজন অত্যন্ত ব্যস্ত মহাকাশ বিজ্ঞানী। অযথা মেয়েকে নিয়ে চিন্তা করার লোক উনি নন। আর উনি তো ভালো করে জানেন যে কৃষ্ণার এখন ল্যাবে থাকার কথা। এছাড়া আজ তো প্রফেসর হিমাদ্রি শেখরের বাড়ি ফেরার কথাও নয়। কল ব্যাক করতে যাচ্ছিল কৃষ্ণা, কিন্তু তখনই হঠাৎ নোটিফিকেশনটা ঝলকে উঠল সামনের সেই ছোট্ট 3D স্ক্রিনে। ওর বাবার করা একটা 3D লাইভ কল। আঙ্গুল ছুঁয়ে রিসিভ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণার সামনে ভেসে উঠল হিমাদ্রি শেখরের একটা 3D হোলোগ্রাম। ওর দিকে তাকাতেই বুকের ভেতরটা যেন ধক করে উঠল কৃষ্ণা। বাবা কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সব বলছি কৃষ্ণা, আমাদের সামনে এখন অনেক বড় বিপদ। যে কথাগুলো বলছি মন দিয়ে শোন। কৃষ্ণার বুকের ধুকপুকানিটা বাড়ছে। ওর চোখে উত্তেজনা আর ভয়ের এক তীব্র মিশেল। এক ঝাঁক প্রশ্ন নিয়ে বাবার দিকে তাকালো কৃষ্ণা। হিমাদ্রি শেখর আবার বলতে লাগলেন, তোকে আগেই বলেছিলাম আমাদের মহাকাশযান নোভা গতকালই শুক্র গ্রহ থেকে ফিরেছে, আর আজ আমি সেটা নিয়েই ব্যস্ত থাকব। বিকেল থেকেই কাজ শুরু হয়ে গেছিল। নোভার ইনার চেম্বার আনলক করে শুক্র গ্রহ থেকে আনা খনিজ পরীক্ষার জন্য বের করাও হচ্ছিল। ঠিকঠাকই চলছিল সবকিছু। আমি নিজেই প্রতিটা স্যাম্পল বক্স একবার করে দেখে দেখে রাখছিলাম। এমন সময় হঠাৎ আমার চোখ পড়ে কিছু পাথুরে খনিজের গায়ে লেগে থাকা লাল রঙের একটা ছোট্ট দাগের উপর। খালি চোখে শুকনো ছত্রাক জাতীয় কিছু বলেই মনে হচ্ছিল, কিন্তু কে জানতো যে তাতেই সর্বনাশের বীজ লুকিয়ে আছে। বলতে বলতে হঠাৎ চমকে পেছন ফিরলেন হিমাদ্রি শেখর, যেন কিছু একটা শুনতে পেয়েছেন, যেন কারো পায়ের শব্দ। কি হলো বাবা? একটা চাপা উত্তেজনা যেন ঠিকরে পড়ছিল কৃষ্ণার গলায়, কপালে ফোঁটা ফোঁটা ঘাম। কিন্তু কথাটা বোধ হয় ঠিক শুনতে পেলেন না হিমাদ্রি শেখর। কোনো জবাব না দিয়েই আবার বলতে শুরু করলেন, জিনিসটা প্রাথমিকভাবে পরীক্ষা করার জন্য রাকেশকেই দিয়েছিলাম আমি। সে স্পেস সেন্টারের আরেকটা ঘরে নিয়ে গিয়ে সেটার উপর কাজ শুরু করে। আমি ছিলাম না সেখানে। প্রায় মিনিট 20 হবে। হঠাৎ রাকেশের চিৎকারে চমকে উঠলাম সবাই। দৌড়ে ও ঘরে যেতেই দেখি রাকেশ 2 হাতে মাথা চেপে ধরে পাগলের মতো চিৎকার করে যাচ্ছে, আর ওর সারা শরীর বারবার কেঁপে উঠছে ভয়ানক খিঁচুনিতে। আমরা এগোতে যাচ্ছিলাম, কিন্তু রাকেশ আরো জোরে চিৎকার করে উঠল, কাছে আসবেন না প্রফেসর, সেই ছত্রাক। কথাগুলো জড়িয়ে আসতে লাগলো ওর। কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তখনও যে অবাক হবার অনেক বাকি। একটু পরে আস্তে আস্তে চিৎকার থেমে গেল রাকেশের। উঠে বসলো সে, কিন্তু ওর চোখ মুখ কেমন যেন ঘোলাটে। শরীরের চামড়াটাও বেশ লালচে হয়ে উঠেছে। আমরা ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। ডক্টর কৃষ্ণমূর্তি ওকে ধরে তোলবার জন্য এগিয়ে গেলেন। আর তখনই সেই বিভৎস ঘটনা। কৃষ্ণমূর্তিকে হিংস্র বাঘের মতো খামচে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ল রাকেশ। আমরা কিছু বুঝে উঠবার আগেই চোখের নিমেষে জঙ্গলি জানোয়ারের মতো কৃষ্ণমূর্তির বুক চিরে সারা শরীর খুবলে মাংস ছিঁড়ে খেতে শুরু করলো সে। কি বলছো বাবা? রাকেশ? আতঙ্কে, ঘেন্নায় পেটের নাড়ি ভুঁড়ি অব্দি যেন গলে উঠছিল কৃষ্ণার। রাকেশকে ও ভালোভাবেই চেনে, বাড়িতেও এসেছে ওদের। গুজরাটি বামুন, মাংস তো দূর, ডিম দেয়া কেক অব্দি ছয় না সে। আর সে কিনা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না কৃষ্ণা। হ্যাঁ, আমরাও বুঝে উঠতে পারছিলাম না ওটা স্বপ্ন না বাস্তব। কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্য যে আমার নিজের চোখে দেখা। গল গল করে গড়িয়ে পড়ছে রক্তের ধারা, সাদা মেঝে লাল হয়ে উঠছে, সবই আমাদের চোখের সামনে। সেই মুহূর্তে আমাদের পাগুলো যেন আতঙ্কে পাথর হয়ে মাটিতে গেঁথে গেছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন হঠাৎ প্রফেসর সিং একটা ভারী রড তুলে পেছন থেকে রাকেশের মাথায় একটা ঘা মারলেন, বেশ জোরেই। মাথা ফেটে রক্তের ফোঁটা ছিটকে পড়ল মেঝেতে। আর তারপর যা ঘটল জানিস, তা সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষের কাছে আষাঢ়ের গপ্পই মনে হতে পারে। দেখতে দেখতে সেই রক্তের ফোঁটাগুলো মুহূর্তের মধ্যে জমাট বেঁধে আকারে বেড়ে উঠতে লাগলো। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হুবহু রাকেশের মতো আরো 5-6টা মানুষ তৈরি হয়ে গেল, জীবন্ত। ঠিক যেখানে যেখানে
তোর ওই রক্তের ছিটেগুলো পড়েছিল, সেখানে সেখানেই একটা করে মানুষ গড়ে উঠল, অনেকটা সেই পুরাণের রক্তবীজের মতো। অবিশ্বাস্য কিন্তু সত্য, নিজের চোখে দেখা সত্য। বাবার কথাগুলো শুনতে শুনতে যেন শ্বাস নিতে ভুলে যাচ্ছিল কৃষ্ণা। হিমাদ্রি শেখর তখনও এক নাগারে বলি চলেছেন। ওরা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছিল, চোখে একটা অদ্ভুত হিমশীতল পাথরে চাউনি, ঠিক যেন একদল চলমান মৃতদেহ। আমাদের কয়েকজন তখনই ছুটে পালালো, আমিও পিছুতে লাগলাম। যে লোকটা প্রফেসর সিং এর দিকে এগিয়ে যাচ্ছিল, সিং তার বুকে রডটা গেঁথে দিল, আবার রক্ত ছিটকে পড়ল, আর আবার সেই একই ঘটনা। কিন্তু জানিস, এবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, রক্তের কিছু ছিটে সিং এর গায়েও পড়েছিল, কিন্তু সেগুলো দেখতে দেখতে উবে গেল, যেন শরীরে শুষে গেছে রক্তবিন্দুগুলো, ঠিক যেমনটা স্পঞ্জ জলকে শুষে নেয়। আর তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক একইভাবে মাথা চেপে ধরে ছটফট করতে লাগলো সিং, ঠিক যে অবস্থায় আমরা রাকেশকে দেখতে পেয়েছিলাম। ব্যাপারটা আরো ধোঁয়াটে হয়ে উঠছিল আমার কাছে। কিছু একটা বুঝেও ঠিক যেন বুঝতে পারছিলাম না। মন বলছিল এই অদ্ভুত ঘটনার আড়ালে থাকা বিজ্ঞানটা আমাদের কাছে খুব একটা অচেনা নয়, কিন্তু কিছুতেই যেন ধরতে পারছিলাম না। তবে তবে তখন আর সেখানে দাঁড়ানো সম্ভব ছিল না রে, অনেকটাই কাছে এসে পড়েছিল ওরা। দাঁড়ালে মৃত্যু অনিবার্য। স্পেস সেন্টারের ইমার্জেন্সি এক্সিট দিয়ে ছুটে পালালাম আমি আর রাঘবন, আর তারপর প্রায় ঊর্ধ্বশ্বাসে যে যার মতো গাড়ি ছুটিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু পিছু ছাড়েনি ওরা, শিকারী বাঘের মতো গাড়ির পেছনে ছুটছিল। তবু যত জোরে পেরেছি গাড়ি ছুটিয়েছি, কিন্তু এক সময় যখন গাড়ি আমাদের বাড়ির প্রায় কাছাকাছি, তখনই ব্যাটারির চার্জ ফুরিয়ে এলো। তাই বাধ্য হয়ে আমি বাড়িতেই বেসমেন্টে লুকিয়ে পড়লাম। কিন্তু কতক্ষণ এভাবে থাকতে পারবো জানি না রে। ভেবেছিলাম ওরা হয়তো এত দূর আসতে পারবে না, কিন্তু সেটা আমার ভুল ছিল। ওরা পৌঁছে গেছে ঘরের ভেতর, ওদের চলাফেরার শব্দ পাচ্ছি। ওরা পাগলের মতো খুঁজছে আমাকে, হয়তো এই শেষ। শোন কৃষ্ণা, আমি বেশ বুঝতে পারছি পৃথিবী এক ভয়ানক বিপদের মুখোমুখি হতে চলেছে। এমন মহাজাগতিক সমস্যার সম্মুখীন আমরা এর আগে আর কোনো দিন হইনি। জানি না মানব জাতি এই আণুবীক্ষণিক ভিনগ্রহীদের হাত থেকে আদৌ বাঁচতে পারবে কিনা। কৃষ্ণা, তবু বাবা হিসেবে একটা কথা বলছি, আমার যাই হোক তুই বাড়ি ফিরিস না। যত দূর হয় পালিয়ে যা, পালিয়ে। বাবা! একটা তীব্র আর্তনাদে ভেঙে পড়ল কৃষ্ণা। ভয়, দুশ্চিন্তা আর এক অজানা আতঙ্ক যেন একসঙ্গে কৃষ্ণার বুকের ভেতর দলা পাকিয়ে উঠছিল। থির থির করে কাঁপছিল ওর হাতের আঙ্গুলগুলো, সারা শরীর ভিজে যাচ্ছিল ঘামে। না, এভাবে বাবাকে বিপদের মধ্যে ফেলে রেখে পালাতে পারবো না, কিছুতেই না। আমাকে খুঁজতেই হবে। হয়তো বাবা এখনো বেসমেন্টেই লুকিয়ে আছে, হয়তো এখন ওর খোঁজ পায়নি সেই রক্তবীজের দল। পাগলের মতো বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ালো কৃষ্ণা। শরীরটা এখনো বেশ দুর্বল লাগছে, তবু ওকে যেতেই হবে। বাষ্পে ভেজা চোখ দুটো মুছতে মুছতে দৌড়ে বেরিয়ে পড়ল সে। লেবের বাইরের ফ্লোটিং পার্কিংয়ে রাখা ছিল গাড়িটা। যত জোরে সম্ভব ছোটালো কৃষ্ণা। ওর বুকের ভেতরে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। প্রতিটা সেকেন্ডে এক অজানা ভয় আরো কালো হয়ে ঘিরে ধরছে ওকে। জুন, স্পিড আরো বাড়াও, যত জোরে পারো, হাতে সময় খুব কম। মিস কৃষ্ণা, গাড়ি এখন 250 মাইল পার মিনিটে চলছে। এর বেশি স্পিড হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। বারবার রিস্ট মোবাইলের সময় দেখছে কৃষ্ণা। বাড়িতে পৌঁছাতে আরও প্রায় 4 মিনিট, কিন্তু বেশি দূর যেতে পারল না সে। আরও মাইলখানেক যাবার পরই হঠাৎ একটা রাস্তার মোড়ে এসে ব্রেক কষতে হলো। লোকজন পাগলের মতো যে যেদিকে পারছে ছুটছে। সবার চোখে মুখে তখন আতঙ্কের ছায়া।
একটু দূরে কিছু পুলিশও দেখা যাচ্ছে। লেজার বন্দুকের শব্দ শোনা যাচ্ছে বেশ। তাহলে কি? গাড়ি থেকে নেমে পড়ল কৃষ্ণ। কিছুটা এগিয়ে যেতে বুঝলো ওর ধারণা ভুল ছিল না। হিমাদ্রি শেখর যে বিপদের ইঙ্গিত দিয়েছিলেন তা এর মধ্যেই শহরের বুকে আছড়ে পড়েছে। এতক্ষণে হয়তো সংখ্যায় অনেকটাই বেড়ে গেছে ওই রক্তবীজের দল। এমন সময় হঠাৎ শোঁ শোঁ শব্দে বেশ কতগুলো মিলিটারি এরো ট্রাক এসে নামলো আকাশ থেকে। পুরো রাস্তা বন্ধ করে দাঁড়ালো সেগুলো। আর তার ভেতর থেকে দলে দলে স্পেশাল অ্যাকশন ফোর্সের লোকেরা অস্ত্র হাতে এগিয়ে যেতে লাগলো সেই ভিড়ের দিকে। তার মানে অবস্থা যথেষ্টই গুরুতর হয়ে উঠেছে। বাবার কথা যদি ঠিক হয় তবে তো এদের গুলিতে বিপদ আরো বাড়বে বই কমবে না। যত রক্ত ছিটকে পড়বে তত রক্তবীজ গড়ে উঠবে। এদের আটকাবার কি কোনো রাস্তা নেই? বাইরে থেকে দেখতে ব্যাপারটা যতই অদ্ভুত লাগুক, এর আড়ালে কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অবশ্যই লুকিয়ে আছে। কৃষ্ণার চোখ দুটো সরু হয়ে এলো। রাস্তার ওদিক থেকে তখনও একইভাবে ভেসে আসছে ভয়ার্ত মানুষের চিৎকার। ওর মাথার ভেতর কতগুলো এলোমেলো চিন্তা যেন জলের উপর টানা দাগ বারবার মতো কেঁপে কেঁপে উঠতে লাগলো। ওই ভিনঘুরি ছত্রাকের দুটো ধর্ম আছে। এক, মাটিতে পড়লে মানে খোলা হাওয়ায় এলেই মানুষের আকৃতি নিতে পারে, মানে তীব্র গতিতে এবং কোনো এক অজানা জেনেটিক কোড মেনে কোষ বিভাজন। আর দুই, যে কোনো মানুষের এবং খুব সম্ভবত যে কোনো জীবের শরীরের রোমকূপের মধ্য দিয়ে ভেতরে ঢুকে পড়ার ক্ষমতা। তারপর সেই ব্যক্তির পুরো সত্তাই পাল্টে দেয় ওরা। সেই ব্যক্তি নিজেই তখন একটা রক্তবীজ হয়ে ওঠে। তবে কি এই ছত্রাক কোষ জীবদের কোষগুলোকে খেয়ে নিজেরাই সেসব কোষের জায়গা দখল করে নেয়? যদি তখনই হঠাৎ একটা চেনা শব্দে কৃষ্ণার মাথায় চিন্তার সুতোটা যেন ছিঁড়ে গেল। ফিরে তাকালো সে। বাবা, কৃষ্ণার সামনে দাঁড়িয়ে আছেন হিমাদ্রি শেখর। বাবা, বাবা তুমি ঠিক আছো? কিন্তু মুখের কথাটা আর শেষ করতে পারল না কৃষ্ণ। কয়েক পা এগোতেই বুকটা কেঁপে উঠল ওর। আতঙ্ক আর দুঃখ যেন মনের ভেতর একসঙ্গে ঝড় হয়ে ভেঙে পড়ল। হিমাদ্রি শেখরের চোখ দুটো স্থির, পাথরের মতো ঠান্ডা, আর শরীরটা যেন কেমন লালচে হয়ে উঠেছে, ঠিক যেমনটা ওই মেসেজে বলেছিলেন হিমাদ্রি শেখর। আস্তে আস্তে পিছুতে লাগলো কৃষ্ণ। ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের জল। ভয় আর ব্যথার এক প্রচণ্ড টানা পড়েনে ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে ওর। মনের আনাচে কানাচে তোলপাড় হয়ে যাচ্ছে সব কিছু। হঠাৎ কিছু না ভেবেই পেছন ফিরে একটা অন্ধকার মতো গলির দিকে ছুটল কৃষ্ণ। দুপাশে আকাশ ছোঁয়া দালানের মধ্যে একটা সেঁতে সরু ঘুপচি গলি। রাতের অন্ধকারে যেন আরও বেশি কালো মনে হচ্ছে ওর ভেতরটা, যেন একটা হাঁ করে থাকা অদৃশ্য অজগর। সেই অন্ধকারের মধ্যেই আরও জোরে ছুটতে লাগলো সে। কিন্তু কিছুটা গিয়েই বুকের ভেতরটা ছেঁত করে উঠল কৃষ্ণার। গলির মুখ বন্ধ, আর রাস্তা নেই, সামনে উঁচু দেয়াল। হাঁপড়ের মতো উঠছে নামছে ওর বুকটা। মাথা বেয়ে গড়িয়ে পড়ছে গরম ঘাম। চারপাশের ওই গুমট নিস্তব্ধতায় বুকের ঢিপ ঢিপ শব্দটাও এখন স্পষ্ট শুনতে পাচ্ছে ও। আর তখনই পেছন থেকে সেই পরিচিত পায়ের শব্দ। ধক করে উঠল ওর ভেতরটা। শিরধারা বেয়ে যেন একটা শিরশিরে স্রোত নেমে গেল। কৃষ্ণা ভালোভাবেই জানে, তবু পেছন ফিরতে গিয়ে যেন একটা বাঁধ ভাঙা কান্নায় বুকের পাঁজরগুলো অবধি ছিঁড়ে আসতে লাগলো ওর। গোলের মুখে দাঁড়িয়ে আছেন হিমাদ্রি শেখর, অথবা তার মতো দেখতে এক রক্তবীজ। সেই ঘোলাটে চোখ দুটো হিংস্র চাউনি নিয়ে তাকিয়ে আছে কৃষ্ণার দিকে। বাবা! কষ্টটা যেন আরো তীক্ষ্ণ হয়ে বুকে মিচ্ছে ওর। একটা দলা পাকিয়ে ওঠা কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল কৃষ্ণা। ঘাম আর চোখের জল মিশে যাচ্ছে ওর গলা বেয়ে গড়িয়ে পড়তে পড়তে। ঝাপসা চোখে যেন জন্মান্তরের স্মৃতির মতো ভেসে উঠছে ছোটবেলার কত কত ছবি। বাবার কোলে বসে কাটানো হাজারো মুহূর্তগুলোর ভিড়। শীতের দুপুরে মিঠে রোদে গা এলিয়ে বাবার মুখে শোনা সেসব বিজ্ঞানের গল্প। আর বাবা, সেই মায়ামাখা মুখটা যেন আরও স্পষ্ট হয়ে ভেসে উঠতে লাগলো কৃষ্ণার চোখের সামনে। আর ঠিক তখনই ওর চোখে পড়ল সামনে থেকে এগিয়ে আসা ওই ঘোলাটে চোখ দুটো। কি ভীষণ প্রাণহীন সেই দৃষ্টি। না, এভাবে মরবো না আমি। একবার অন্তত লড়তেই হবে। যে সামনে দাঁড়িয়ে আছে সে তো আমার বাবা নয়। ওর অবয়বে শুধু একদোলা ভিনগ্রহী ছত্রাক। দেয়াল ঘেঁষেই আস্তে আস্তে উঠে দাঁড়ালো কৃষ্ণ। ততক্ষণে আরও কাছে এগিয়ে এসেছে সেই রক্তবীজ। ওর ঠোঁটের ফাঁকে ঝিলিক দিচ্ছে রক্তে ভেজা দাঁতগুলো। আর তখনই হঠাৎ কৃষ্ণ সেই ভুলটাই করলো যা শেষ মুহূর্তে হিমাদ্রি শেখরও করেছিল। পাশে পড়ে থাকা একটা 3 কোনা লম্বাটে কাঠের টুকরো সেই রক্তবীজের পেটে গেঁথে দিল কৃষ্ণ।
সঙ্গে সঙ্গে বেশ খানিকটা থকথকে রক্ত ছিটকে পড়ল ওর চোখে মুখে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল সে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, চোখ মুখ কুঁচকে যাচ্ছে ওর, সারা শরীর কেঁপে কেঁপে উঠছে খিঁচুনিতে। হয়তো আর কয়েক সেকেন্ড, তারপরেই কৃষ্ণ হয়তো বদলে যাবে একটা রক্তবীজ। অসহ্য একটা জ্বালা পোড়া, সারাটা গা যেন জ্বলে যাচ্ছে ওর, পুড়ে যাচ্ছে ভেতর থেকে। ওর গলা চিরে বেরিয়ে এলো একটা তীব্র আর্তনাদ। মিস কৃষ্ণা, আপনি কি ঠিক আছেন? আলট্রা প্রোটেকশন মোড অ্যাক্টিভেট করব? কিন্তু হঠাৎ যন্ত্রণাটা যেন কমতে লাগলো একটু একটু করে, মাথাটাও হালকা হয়ে আসছে। না, আমি ঠিক আছি। জুন, স্টেম সেলের সাথে এই রক্তের অ্যানালাইসিস শুরু করো। ঠিক আছে মিস কৃষ্ণা। গায়ের জোরে নিজেকে ঠেলে উঠে বসল কৃষ্ণা। ওর চোখের সামনে এখন ওর বাবার মতো দেখতে 6টা রক্তবীজ দাঁড়িয়ে আছে। হিমাদ্রি শেখরের শরীর থেকে ছিটকে পড়া রক্তেই জন্ম হয়েছে এদের। স্থির দৃষ্টিতে কৃষ্ণার দিকে তাকিয়ে আছে ওরা। কৃষ্ণ কি তবে এখন ওদেরই একজন? এমন সময় হঠাৎ নিজের দিকে চোখ পড়তেই চমকে উঠল সে। ওর সারাটা শরীর যেন নীলাভ কালো হয়ে উঠেছে। ঝড়ের কালো রাতে বিদ্যুতের রেখার মতো পুরো ব্যাপারটা যেন ঝিলিক দিয়ে উঠল ওর মাথায়। সুটানুক্লুয়েস, ওই ভিনগ্রহী ছত্রাক থেকে উৎপন্ন প্রতিটি রক্তকণা আসলে এক একটা স্টেম সেল, যা স্বতঃস্ফূর্তভাবে ও অত্যন্ত দ্রুত বিভাজিত হয়ে যেই শরীর থেকে ছিটকে পড়ে তারই একটা প্রতিরূপ তৈরি করে ফেলে। এটাই এই রক্তবীজের পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞান। হ্যাঁ মিস কৃষ্ণা, আপনার আবিষ্কৃত সেই যৌগ স্টেম সেলকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয়। তাই শরীরে ঢুকে পড়া সেই সর্বগ্রাসী ছত্রাক এখন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো কৃষ্ণা। ওর ভেতরে যেন একটা অজানা শক্তি দাও দাও করে জ্বলছে। একটা বিভৎস পৈশাচিক তরঙ্গ শিরশির করে ছড়িয়ে পড়ছে ওর প্রতিটা স্নায়ুতে, যেন সর্বনাশের এক বাঁধ ভাঙ্গা স্রোত। হঠাৎ হিংস্র সিংহের মতো সামনে দাঁড়িয়ে থাকা রক্তবীজটার উপর ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণা, যেন ওর অস্তিত্বের গভীর থেকে কোনো এক অজানা শক্তি চালিত করছিল ওকে। শরীরের সব শক্তি দিয়ে কৃষ্ণাকে মারার চেষ্টা করতে লাগলো সেই রক্তবীজ। জোরালো কামড়ে কৃষ্ণার কাঁধ থেকে একদলা মাংস ছিঁড়ে নিল সে। কিন্তু দেখতে দেখতে আবার ভরাট হয়ে উঠল সেই জায়গা, যেন কিছুই হয়নি। কৃষ্ণার কাছে একটু একটু করে খোলসা হয়ে উঠছে নিজের আবিষ্কৃত সেই যৌগ আর এই মারণ ছত্রাকের মিলিত শক্তির রহস্য। কৃষ্ণার শরীরের প্রতিটা কোষ যেন অনুভব করছে ওর দেহে তিল তিল করে জেগে উঠতে থাকা সেই ভয়ঙ্কর সত্তাকে। কৃষ্ণা নিজের শরীরে ঢুকে পড়া এলিয়েন স্টেমসেলগুলোকে কাজে লাগিয়ে শরীরের প্রতিটা পেশি কোষকে পাল্টে দিতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ইস্পাতের মতো মজবুত হয়ে উঠল ওর শরীরটা। এই ভিনগ্রহী কোষের এটাই তো বিশেষ গুণ, এরা যে কোনো কোষকে নিজের মতো করে নিতে পারে। কৃষ্ণার সামনে এখন এক বিরাট যুদ্ধ, পুরো মানবজাতিকে বাঁচানোর যুদ্ধ। এই রক্তবীজদের যে করেই হোক শেষ করতে হবে ওকে। এক প্রচণ্ড অমানসিক শক্তিতে মাটিতে শুয়ে হিংস্র গর্জনে ছটফট করতে থাকা ওই রক্তবীজটার বুক চিরে দুফালি করে ফেলল কৃষ্ণ। মুখ হাঁ করে থাকা পাঁজরের মধ্য দিয়ে গল গল করে বেরিয়ে এলো রক্তের স্রোত। কিন্তু এই রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না, আর তার একটাই উপায়। ফিনকি দিয়ে বেরিয়ে আসা সেই রক্তস্রোতে নিজের মুখ ডুবিয়ে দিল কৃষ্ণ। চুষে খেতে লাগলো সেই রক্তবীজের রক্ত, শেষ ফোঁটাটা অবধি। নিজের সারা শরীর দিয়ে ও যেন শুষে নিতে লাগলো সেই সর্বনাশের বীজ। সেই রক্ত যত কৃষ্ণার শরীরে যাচ্ছে, ওর শরীরটা আরও বেশি পরিমাণ স্টেমসেলগুলোকে কাজে লাগিয়ে বেড়ে উঠছে ক্রমশ। গায়ের কাপড় ফেটে ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে, আর এক ঘোর নীলাভ কালো বিকট মূর্তিতে পরিণত হচ্ছে ওর গোটা শরীরটা। যখন সে রক্তবীজের ছিন্ন ভিন্ন রক্তাক্ত বুক থেকে মুখ তুলল কৃষ্ণা, তখন ওর সারাটা মুখ ভিজে আছে থকথকে কালচে লাল রক্ত। দু হাতেও সেই একই রক্ত। কিন্তু এই রক্ত কার? এই রক্তে কোথাও কি এখনো মিশে আছে ওর বাবার অস্তিত্ব? একটা চাপা কষ্ট যেন বুক ফোটা চিৎকার হয়ে বেরিয়ে এলো ওর গলা ঠেলে। একটা প্রচণ্ড আর্তনাদ, যেন এক অকারণ আত্মগ্লানি ভেতর থেকে ফালা করে দিচ্ছে ওকে। মানবিক ব্যথা আর এক অতি মানবিক হিংস্র শক্তি যেন মিশে গিয়ে আগুনের হলকা হয়ে ঠিকরে পড়ছে ওর দু চোখে। কৃষ্ণার পিঠ অবধি নেমে আসা ঘন কালো চুলগুলো কালবৈশাখীর মেঘের মতো এলোমেলো হয়ে হাওয়ায় উঠছে। আরও কালচে হয়ে উঠছে ওর সারাটা শরীর। দেখতে দেখতে মিলিয়ে গেল ওর মুখে লেগে থাকা সেই রক্ত। কিন্তু সামনে এখনও আরও 5টে রক্তবীজ দাঁড়িয়ে আছে, আর সারা শহরে তো অগণিত। আস্তে আস্তে কৃষ্ণার দিকে এগিয়ে আসছে তাদের লালচে শরীর থেকে এলিয়ে পড়া কালো ছায়াগুলো। আরও কাছে এগিয়ে আসছে তারা। এখনও অনেক রক্ত বাকি। একটা তীব্র নারকীয় উল্লাস, এক অদ্ভুত পৈশাচিক আনন্দ যেন সারা শরীরে মৃত্যুর উৎকট মাদকতা ছাড়িয়ে বয়ে যাচ্ছে কৃষ্ণার শিরায় শিরা।
রক্ত চাই, আরো রক্ত। রক্ত পিপাসাটা যেন হু হু করে বেড়ে উঠছে। ওর দেহের প্রতিটা কোষ যেন চিৎকার করে বলছে, আরো রক্ত চাই। কিন্তু এরা কোন কোষ? কৃষ্ণার না সে ভিনঘুরি ছত্রাকের? নৃশংস হুঙ্কারে চারপাশ কাঁপিয়ে সে রক্তবীজের উপর ঝাঁপিয়ে পড়ল এক ঘোর নীলাভ কৃষ্ণবর্ণা নগ্ন ননিমূর্তি। যেন প্রলয়ের বিভৎসতম উল্লাসে বুক চিরে রক্ত খেতে লাগলো তাদের। আরো রক্ত চাই, আরো আরো আরো। সেই ভীষণ চামুণ্ডা মূর্তির ঘন কালো ছায়ার অতল অন্ধকারে কোথায় যেন একটু একটু করে হারিয়ে যেতে লাগলো কৃষ্ণা।